আজকে আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যেখানে মেয়ে এবং ছেলে দুজন দুজনকে দেখেনি, কিন্তু তারা দুজনকে ভালোবাসে। এমন একটা সময় যখন সোশ্যাল মিডিয়া ওয়াজ নট অ্যাভেলেবেল এবং তখন চিঠি দিয়েই কমিউনিকেশন মেন ছিল, যখন সব মানুষগুলো সাধারণ ছিল, সবাই সবার সাথে কথা বলতো। এখন আমরা যখন ট্যাক্সিওয়ালার সাথেও কথা বলতে যাই আমাদের একটা ভয় ফিল হয়, কিংবা আমাদের নিউ স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে গেলে একটা ভয় ফিল হয় যে কেউ কোনো ক্ষতি করতে চাচ্ছে কিনা। কিন্তু এটা তখন এমন একটা এরিয়া ছিল যখন মানুষের সাথে খুব ফ্রেন্ডলি এবং সিম্পলি কমিউনিকেশন করতো। সো মুভি শুরু হয় দীপার কলকাতায় আসা থেকে। দীপা থাকে তারামাটিতে তার বোন এবং তার বোন জামাইয়ের সাথে। কিন্তু দীপা চাকরি খোঁজার বাবদ কলকাতায় আসে। কলকাতায় তার এক বান্ধবী থাকে, নাম অরুণা। সে যখন কলকাতায় আসে তখন অরুণার সাথেই সে একসাথে থাকে। একইভাবে দীপা অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি কোনো চাকরি ক্র্যাক করতে পারেনি। এবং এভাবে দীপা আস্তে আস্তে আনফর্চুনেটলি চাকরি আবার দিতে এসে আবার না পেয়ে আবার তারামাটিতে তার বোন এবং বোন জামাইয়ের কাছে ফিরে যাচ্ছে। দীপার নিজেকে তার বোনের কাছে বোঝা মনে হচ্ছে। তো যখন ফিরে যাচ্ছিল তখন অরুণা মানে তার বান্ধবী তাকে ট্রেনে উঠাইতে গিয়েছিল। ট্রেনে উঠানোর পরে কিছুক্ষণ পরেই আসলে দীপার ব্যাগটা ছিনতাই হয়ে যায় এবং দীপার ব্যাগে দীপার সার্টিফিকেট, আদার ন্যাশনাল ডকুমেন্ট সব কিছুই ছিল। সো দীপা কোনো মতে তারামাটিতে পৌঁছায় এবং দীপা চিন্তা করে যে সে তার সার্টিফিকেটগুলো তোলার জন্য অ্যাপ্লাই করবে। অপরদিকে আমরা আরেকটা ক্যারেক্টারের খোঁজ পাই, সেটা তার নাম হচ্ছে অজয়। সে এতিম এবং সে রাজস্থানে যাচ্ছে তার একটি চাকরির সুবাদে, এবং রাজস্থানে যাওয়ার ট্রেনে সে দীপার ব্যাগটা পায় এবং সেই দীপার ব্যাগে সে দেখে যে দীপার সার্টিফিকেট এবং তার সব ডকুমেন্ট সে রেখে গিয়েছে। এই অজিতের একটা অনেক বড় নেশা ছিল যে সে যার সাথেই মিশতো তার জন্ম তারিখ এবং তার নাম লিখে রাখতো, এবং স্পেসিফিকলি জন্ম তারিখের দিনেই তাকে একটা চিঠি পাঠাতো হ্যাপি বার্থডে বলে। এটা তার একটা নেশা ছিল। আসলে তখন সোশ্যাল মিডিয়া এতটা ভাস্ট ছিল না, এতটা ভাস্ট কি তখন সোশ্যাল মিডিয়াই ছিল না, এবং তখন কমিউনিকেশনের মোবাইলের ইউজ তো ছিলই কম এবং টেলিফোনের মাধ্যমে খুবই কম ইউজ করা হতো। মেনলি মানুষের কমিউনিকেশন ছিল চিঠিতেই। তো অজিত চিঠি লিখতো এবং অজিত যথারীতি রাজস্থানে পৌঁছায় এবং রাজস্থানে পৌঁছে তার সাথে তার সাথে একজনের দেখা হয় যে বাঙালি, কিন্তু রাজস্থানে চাকরির সুবাদে সে রাজস্থানের মতোই হয়ে গিয়েছে। সো সে রাজস্থানে চাকরি করে, কিন্তু রাজস্থানে থেকে দীপার সাথে তার অনেক যোগাযোগ হয়। মেনলি রাজস্থান থেকেই দীপার ডকুমেন্টগুলো সবগুলো পাঠায় এবং দীপা অ্যাজ ইউজুয়াল এগুলো দেখে খুবই খুশি হয়, কেননা সে তো আসলে সার্টিফিকেট তোলার জন্য প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু যখন তার সার্টিফিকেটটা চলেই এসেছে তখন দীপার অনেক খুশি লাগে। তো দীপা আবার তাকে থ্যাংক ইউ দিয়ে আবার তাকে চিঠি পাঠায়, এবং চিঠি পাঠানোর পরে চিঠিতে দীপা জানতে পারে যে অজিত হচ্ছে এতিম। সো এটা জেনে দীপার একটা সিম্প্যাথি তৈরি হয় অজিতের প্রতি, এবং দীপা দীপার এই সিম্প্যাথি থেকেই আস্তে আস্তে অজিতের প্রতি একটা দুর্বলতা ক্রিয়েট হয়। এবং অজিতও একটা সভ্য ছেলে এবং যার কাছে ফ্যামিলি কমিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট, কেননা তার কোনো ফ্যামিলি নেই। সো সে দীপার কমিটমেন্ট দেখে সেও দীপার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। অবশেষে যখন দীপা এবং অজিতের এরকম চিঠি চালাচালি চলে এবং তারা একজন আরেকজনের প্রতি ভালোবাসা নিবেদন করে, তখন রাজস্থান থেকে কিছু চাকরির সমস্যার কারণে অজিত যেখানে চাকরি করতো সেখানে কিছু সমস্যার কারণে, মেনলি যেখানে চাকরি করতো সেই অফিসের সমস্যার কারণে অজিতকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। কলকাতায় একটা সিস্টার কনসার্ন আছে, মেনলি মার্বেল কোম্পানির। তো সিস্টার কনসার্নে অজিতকে পাঠিয়ে দেওয়া হয়। অজিত যথারীতি কলকাতায় আসে এবং কলকাতায় আসার সময় সে দীপার জন্য একটি শাড়ি কিনে নিয়ে আসে রাজস্থান থেকে, এবং কলকাতায় আসার পরে সে কলকাতার কোম্পানিতে জয়েন করে। এখন কলকাতার যে এমডি তার মেয়ে অজিতকে পছন্দ করে, অজিতকে দেখেই আসলে মেনলি পছন্দ করে ফেলে, এবং সে তার দুর্বলতা অজিতের প্রতি প্রদর্শন করতে শুরু করে। এখানে অজিত আসলে ইন্টারেস্টেড ফিল করে না। এখানে অজিতকে সে ওই মেয়েটা নানাভাবে প্রপোজাল দিতে থাকে এবং তার যে সহায় সম্পত্তি আছে সব কিছু নিয়েই আর কি প্রপোজালটা দিতে থাকে, কিন্তু অজিত এটা পছন্দ করে না এবং অজিত তাকে স্পষ্টতই জানিয়ে দেয় যে দীপা নামে একটি মেয়ে আছে এবং তার সাথে তার যোগাযোগ আছে, তার সাথে তার পরবর্তী কমিটমেন্ট আছে।
এবং এই কথা জানিয়ে তারা সে অজিত চাকরি ছেড়ে দেয় এবং চাকরি ছেড়ে অজিত একটা ট্যাক্সি কিনে সে ট্যাক্সি ড্রাইভারের কাজ শুরু করে। যতদিন পর্যন্ত না সে চাকরি পাবে ততদিন পর্যন্ত সে ট্যাক্সি কাজ করবে, এইটাই সে চিন্তা করে। অপরদিকে দীপার চাকরি হচ্ছে না এবং দীপার যে জামাইবাবু সে দীপার জন্য ছেলে খোঁজা শুরু করে এবং একটি ছেলে দীপাকে দেখে পছন্দও হয়, কিন্তু দীপা আসলে অজিতের সাথে কমিটমেন্ট ছিল অজিত, সেই জন্য দীপা আসলে ওখানে বিয়ে করতে চাচ্ছিল না। পরে দীপা পরবর্তীতে ফ্যামিলিকে কোনোভাবে মানিয়ে আবার কলকাতায় আসে যে সে আসলে অজিতকে খুঁজে বের করবেই কোনোভাবে। সো সে যখন আসে কলকাতায় তখন আসলে অরুণা মানে তার যে বান্ধবী সে ওই সময় কলকাতায় ছিল না, সে তার কাজের পারপাসে অন্য জায়গায় গিয়েছিল। এখন এই কারণে দীপা যখন আসে কলকাতায় তখন অনেক বৃষ্টি এবং এই বৃষ্টিতে দীপা আসলে থাকার কোনো জায়গাও পাচ্ছিল না, বিষয়টা এমন ছিল। কিন্তু দীপা জানতো যে কোন কোম্পানিতে অজিত চাকরি করে। সো দীপা সরাসরি এসে অরুণাকে খুঁজে না পেয়ে ট্যাক্সি করে অজিতের ওই কোম্পানিতে যায়। এখানে যে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হয়, দীপা যে ট্যাক্সিতে উঠে সেই ট্যাক্সিটাই আসলে অজিতের ট্যাক্সি থাকে। তো দীপা যখন অজিতের কোম্পানিতে যায় তখন অজিতের যে এমডির মেয়ে, যে কোম্পানিতে অজিত ছিল ওই এমডির মেয়ের সাথে দীপার আবার দেখা হয় এবং দীপার দেখা হওয়ার পরে দীপার চিঠি আসলে ওই এমডির মেয়ে আগেও একটা পেয়েছিল। সো দীপার মাধ্যমে দীপা ওই এমডির মেয়ের মাধ্যমে অজিতের কারেন্ট ঠিকানার একটা কারেন্ট একটা ঠিকানা নেয়। তো ঠিকানা নেওয়ার পরে দীপা সেখানে আসে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অজিত যেহেতু চাকরি ছেড়ে দিয়েছে সে সেখানে থাকাও ছেড়ে দিয়েছে। তো সে অজিতকে ওখানে খুঁজে পায় না, কিন্তু অনেক বৃষ্টির কারণে দীপা পুরো ভিজে যায় এবং যে ট্যাক্সি ড্রাইভার মানে অজিত সে এবং দীপা তো দুজনকে আসলে চিনে না, কিন্তু তাদের অ্যাকচুয়াল পরিচয়টা আসলে তারা জানে না। তো সে দীপাকে প্রপোজ করে যে আপনি যেহেতু ভিজে গিয়েছেন আপনি আপাতত আমার বাসায় এখানে আসুন, আপনি একটু ফ্রেশ হয়ে তারপরে বৃষ্টিটা একটু কমলে আমরা বের হচ্ছি। তো দীপা ওই বাসায় যায় এবং দীপাকে অজিত ওই শাড়িটাই দেয় যেটা অজিত আসলে দীপার জন্য কিনেছিল, কিন্তু না জানতেই আসলে ওই শাড়িটা অজিত দীপাকে দিয়ে দেয় এবং বলে যে আপাতত আপনি পরে নিন। সো দীপা ওইটা পরে এবং অজিত দীপার দেওয়া একটা শার্ট পরে। দীপা অজিতকে হাতের কাজ করে একটা গেঞ্জি দিয়েছিল আসলে যখন অজিত রাজস্থানে থাকতো। তো সেই শার্টটা পরেই দীপা আসলে অজিতকে দেখা করতে বলেছিল, কারণ দীপা এবং অজিত কখনো চিঠি চালাচালিতে কখনো কারোর ছবি দেয় নাই, কারণ ওদের একটা প্ল্যান ছিল যে ওরা হঠাৎ করেই দেখা করবে এরকম। তো যার কারণে দীপা ওকে একটা গেঞ্জি দিয়েছিল এবং স্পেসিফিক কিছু ডিজাইন নিজের হাতে করে দিয়েছিল যাতে সে বুঝতে পারে যে এটাই অজিত। সো অজিত বাসায় এসে ওই গেঞ্জিটাই পরে এবং গেঞ্জির উপর চাদর পরে। সো চাদর পরার জন্য দীপা আসলে দেখতে পারে না গেঞ্জিটা। সো তারা দুইজনে মিলে আবার ট্যাক্সিতে উঠে আবার সে অরুণার বাসায় যায়, কিন্তু যায় দেখে যে অরুণা তখনও আসে নাই। তো দীপা ডিসিশন নেয় যে আজকের মতো সে আবার তারা মাটিতে ফিরে যাবে, পরবর্তীতে আবার আসবে অজিতকে খুঁজতে। তো অ্যাজ ইউজুয়াল তাদেরকে রেল স্টেশনে অজিত নিয়ে যায় দীপাকে ট্রেনে উঠায় দেয়। তো ট্রেনে উঠায় দেওয়ার পরে দীপা যখন দাঁড়িয়েছিল ট্রেনের দরজায় তখন অজিত আসলে তার চাদরটা খুলে গা মোছা শুরু করে, মুখ মোছা শুরু করে এবং দীপা খেয়াল করে যে অজিতের গায়ে ঠিক ওই গেঞ্জিটা যেটা দীপা আসলে ডিজাইন করে দিয়েছিল। সো দীপা বুঝতে পারে যে এইটাই অজিত। সো তারপরে দুজনকে চিনতে পারে যে এটা দীপা এবং এটা অজিত। খুব সিম্পল একটা কাহিনী, বাট এটা রিপ্রেজেন্টেশনটা অনেক সুন্দর এবং তখনকার অনুযায়ী আসলে তখনকার ভালোবাসাগুলো খুব সিম্পল ছিল, আমাদের এখনকার মতো এতটা কমপ্লিকেটেড ছিল না। তখনকার প্রেম কাহিনী নিয়েই এই মুভিটা, এবং মুভিটা অবশ্যই আপনারা দেখবেন, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এটা একটা শর্ট এক্সপ্লেনেশন মুভির এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে এরকম আরও কিছু শর্ট এক্সপ্লেনেশন নিয়ে আসার। ধন্যবাদ।